কাজল তার শাশুড়িমা অরুন্দিতা দেবী, শ্বশুরমশাই সব্যসাচী বাবু, স্বামী রাকেশ এবং দুই ননদ জিয়া ও তানিশার সঙ্গে বাস করে। কাজলের শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ পরিমাণে গরম গরম খাবার খেতে পছন্দ করে, আর এখন যেহেতু শীতকাল তাই তাদের গরম খাবার খাওয়ার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। কাজল একেবারেই কড়াই থেকে ধোয়া ওঠা খাবার রান্না করে তাদের পাতে পরিবেশন করে, আর সবাই গরম গরম খাবার খেয়ে নেয়। কাজল তার শ্বশুরবাড়ির লোকেদের এত গরম গরম খাবার খেতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ যে কোনো মানুষের এরকম ধোয়া ওঠা খাবার খেলে জিভের ছাল উঠে যেতে পারে, কিন্তু কাজলের শ্বশুরবাড়ির পরিবারের কারোর কিছু হয় না। একদিন, বোমা কি ব্যাপার, খুব ঠান্ডা লাগছে তো? ওরে বাবারে কি শীত, সেই কখন থেকে খাবার টেবিলে এসে বসে আছি, তুমি এখনো খাবার পরিবেশন করতে পারলে না? তাড়াতাড়ি গরম গরম খাবার নিয়ে এসো। হ্যাঁ মা, এখনই খাবার নিয়ে আসছি, আপনারা একটু অপেক্ষা করুন। ছোলার ডালটা সবেমাত্র প্রেসার কুকারে সিদ্ধ হচ্ছে, গরম গরম ডাল আর রুটি আমি এখনই নিয়ে আসছি। এই বলে কাজল শীতের মধ্যে কাঁপতে কাঁপতে রান্নাঘরে চলে যায়, আর সে প্লেটে করে ছোলার ডাল এবং রুটি পরিবেশন করে। কিন্তু এমন সময় কাজলের মা তাকে ফোন করে, তাই কাজল মায়ের সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। এভাবেই কথা বলতে বলতে প্রায় 10 মিনিট কাটে। আচ্ছা মা, অনেকক্ষণ হয়ে গেল, তুমি এবার রাখো, ওরা সবাই খাবার খাবে বলে বসে আছে, আমি সবাইকে খাবারগুলো দিয়ে দিই, কারণ খাবার যদি ঠান্ডা হয়ে যায় ওরা আর খেতে চাইবে না। এই বলে কাজল ফোন রেখে দেয় আর তার শ্বশুরবাড়ির সকলকে খাবার পরিবেশন করে। কিন্তু সেই খাবার দেখে কাজলের শাশুড়ি মা, শ্বশুর মশাই এবং দুই ননদের মন ভরে না। কি ব্যাপার বৌদি, তুমি 10 মিনিট আগে বললে তুমি প্রেসার কুকারে সিটি দিচ্ছ, আর খাবার পরিবেশন করতে করতে তোমার 10 মিনিট লেট হয়ে গেল। আমরা একটা খাবারও খাবো না, কারণ সব খাবার ঠান্ডা হয়ে গেছে। শীতকালের মধ্যে এরকম ঠান্ডা খাবার খাওয়া যায়? কোথায় খাবার ঠান্ডা হয়ে গেছে? আমি এখনো স্পষ্ট দেখতে পাচ্ছি প্রত্যেকটা খাবার থেকে গরম গরম ধোঁয়া উঠছে, আর তুমি বলছো খাবার ঠান্ডা হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে খাবার কখনো ঠান্ডা হয় না। আমাদের এখানে শীত পড়তে পারে, কিন্তু বরফ পড়ে না নিশ্চয়ই। বৌমা, তুমি একদম মুখে মুখে তর্ক করো না। আমাদের এখানে বরফ না পড়লেও শীতের মধ্যে 5 মিনিট খাবার রাখলেই সেই খাবার ঠান্ডা হয়ে যায়। আর আমি তো শুনলাম তুমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মায়ের সঙ্গে গল্প করছিলে, ফোনে গল্প করতে গিয়েই তো তুমি খাবারগুলো ঠান্ডা করে বসে আছো। কাজল, তুমি বেকার বেকার কেন কথা বাড়াচ্ছ? আমি ঠান্ডার মধ্যে টেবিলে বসে থাকতে পারছি না, খুব শীত করছে। যাও, তুমি খাবার গরম করে নিয়ে আসো, তারপর আমরা খেয়ে নেব। এভাবেই সবাই মিলে কাজলকে দোষ দিতে শুরু করলে কাজলের আর কিছু করার থাকে না। ফলে সে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আবার রান্নাঘরে চলে যায় আর আবার খাবার গরম করতে শুরু করে। এবার সে অতিরিক্ত পরিমাণে খাবার গরম করে তার শ্বশুরবাড়ির পরিবারকে সেই খাবার পরিবেশন করে দেয়, যার ফলে সবাই খুবই খুশি হয়ে রুটি এবং গরম গরম ছোলার ডাল খেতে শুরু করে। শুধু আমাকে কাটাই, এত গরম খাবার খাই, তবুও কেন যে এদের জিভ পুড়ে যায় না সেটাই আমি বুঝতে পারি না। আমার আর ভালো লাগে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন কাজলকে সবার জন্য গরম গরম খাবার রান্না করতে হয়, আর সবার খাওয়া হয়ে গেলে তাকে ঠান্ডার মধ্যে বাসন পরিষ্কারও করতে হয়। আর একদিন রাত্রিবেলা প্রচন্ড পরিমাণে শীত পড়ায় কাজল কিছুতেই কম্বলের তলা থেকে বেরোতে পারে না। জিয়া, তানিশা, তোমরা আজকে অনলাইনে খাবার অর্ডার করে দাও না, কারণ আজকে আমি খাট থেকে নামতে পারছি না। দুপুরবেলা জলের কাজ করে আমার হাত পা একেবারে বরফ হয়ে আছে, তাই আমি এখন কম্বলের মধ্যে শুয়ে একটু আরাম করতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার যখন রান্না করতে ইচ্ছা করছে না, তাহলে আমরা অনলাইনে খাবার অর্ডার করে দিচ্ছি। আজকে আমার গরম গরম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খেতে ইচ্ছা করছে, তার সাথে গরম গরম স্টিম চিকেন মোমো। এই বলে জিয়া এবং তানিশা দুজনেই বাড়ির সকলের জন্য অনলাইনে খাবার অর্ডার করে, আর সেই খাবার বাড়িতে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়, যার ফলে খাবার ততক্ষণে ঠান্ডা জল হয়ে যায়। আর দুই বোন মিলে যখন সবার পাতে সেই ঠান্ডা বিরিয়ানি এবং চিকেন চাপ পরিবেশন করে, তখনই কাজলের শাশুড়ি মা কাজলকে ডাক দেয়। আমার আর শান্তি নেই, একটু কম্বলের তলায় শুয়ে আরাম করছি, বললাম অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে নিতে, তবুও আমাকে ডাক দিচ্ছে। আমার আর ভালো লাগে না, আমার তো এখন খাট থেকে নামতে ইচ্ছেই করছে না। কাজল বিছানা ছেড়ে উঠতে না চাইলে তার শাশুড়ি মা আরো জোরে জোরে চিৎকার করতে শুরু করে, ফলে কাজল কম্বল ছেড়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বারান্দায় আসতে বাধ্য হয়। তখন সে দেখে যে সবাই ঠান্ডা খাবার পাতে নিয়ে বসে আছে। কি ব্যাপার বৌমা, কখন থেকে তোমাকে ডাকছি, তোমার কি কানে আমার কথা গিয়ে পৌঁছাচ্ছে না? আমার 2 মেয়ে অনলাইনে যে খাবার অর্ডার করেছে, সেই খাবার তো বাড়িতে আস্তে আস্তে ঠান্ডা হয়ে জল হয়ে গেছে। যাও, খাবারগুলো গরম করে দাও।
শাশুড়ি মায়ের কথা শুনে কাজলের প্রচন্ড পরিমাণে রাগ হলেও তার কিছু করার থাকে না, তাই সে মন খারাপ করে রান্নাঘরে চলে যায় আর ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে সমস্ত খাবার গরম করে আবার সবাইকে খেতে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। আর প্রত্যেক দিনই শ্বশুরবাড়ির লোকেরা গরম গরম খাবার খাওয়ার জন্য কাজলকে একেবারে বিরক্ত করে তোলে। একদিন কাজল গরম গরম খাবার রান্না করে সবাইকে ডাকতে শুরু করে, কিন্তু সেই সময় কাজলের দুই ননদ কিছুতেই খেতে আসতে চায় না। মা দেখুন, আমি জিয়া আর তানিশাকে সেই কখন থেকে ডাকছি, কিন্তু ওরা সাড়াই দিচ্ছে না। এরপর কিন্তু আমি সব খাবার ফ্রিজে তুলে রেখে দেব। তখন যদি ওরা বলে খাবার গরম করে দিতে, আমি কিন্তু কিছু করতে পারবো না, কারণ সবার খাবার খাওয়া হয়ে গেলে আমি একেবারে বাসন ধুয়ে জলের কাজ সেরে নেব। আরে ওরা একটু আগেই তো গরম গরম কচুরি আর তরকারি খেয়েছে, তাই জন্য ওদের পেটে মনে হয় খিদে নেই। যাও, তুমি একবার গিয়ে জিজ্ঞাসা করে এসো ওরা খাবে কিনা। এই শুনে কাজল তখনই তার দুই ননদের ঘরে চলে যায় আর সে দেখে যে দুই ননদ কম্বলের তলায় মুড়ি দিয়ে সিনেমা দেখছে। বৌদি, বাইরে ভীষণ ঠান্ডা, তাই আমরা পায়ে মোজা পরে কম্বলের তলায় শুয়ে আছি। আমরা আর কম্বল থেকে বেরোবো না। তুমি বরঞ্চ আমাদের খাবারটা ঘরে নিয়ে এসে দাও, আমরা ঘরে বসেই খেয়ে নেব। আমি আজকে গরম গরম ফ্রাইড রাইস আর মটন কষা রান্না করলাম, আর তোমরা খাটের উপর বসে খাবার খাবে? সত্যি তোমাদের তো দেখছি কোনো বোধ বুদ্ধি বলতে কিচ্ছু নেই। এরকম খাটের উপর বসে কেউ খাবার খায়? বিছানাটা তো নোংরা হবে। কাজলের কোনো কথাতেই তার দুই ননদ পাত্তা দিতে চায় না। তারা তাদের বৌদিকে বিছানার উপর খাবার পরিবেশন করতে বাধ্য করে। ফলে কাজল ডাইনিং টেবিল থেকে খাবার তুলে নিয়ে আসে আর দুই ননদকে খাবার পরিবেশন করে। এ বাবা বৌদি, তুমি নাকি গরম গরম ফ্রাইড রাইস আর মটন কষা রান্না করেছো? কোথায় গরম? টেবিল থেকে আমাদের ঘরে খাবার নিয়ে আসতে আসতে সব খাবার তো ঠান্ডা হয়ে গেছে। এত ঠান্ডা খাবার খাওয়া যায় নাকি? যাও, আমাদের জন্য আবার খাবার গরম করে নিয়ে এসো। কি বলছোটা কি? তোমাদের জন্য যখন গরম গরম খাবার নিয়ে আসছিলাম তখন এতটাই খাবার গরম ছিল। এই খাবারগুলো এতটাই গরম যে আমি খাবারের পাত্রগুলো ধরতে পর্যন্ত পারছিলাম না, আর তুমি বলছো খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ বৌদি, জিয়া একদম ঠিকই বলছে, সবকটা খাবারই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর তুমি তো ভালো করেই জানো আমার গলায় ভীষণ কফের সমস্যা হয়। শীতকাল পড়লে আমি কথা বলতে পর্যন্ত পারি না, তাই এত ঠান্ডা খাবার খেলে আমার কিন্তু শরীর খারাপ করবে। দুই ননদের কথা শুনে কাজলের আর কিছু করার থাকে না। সে আবার সেই গরম খাবার রান্নাঘরে নিয়ে চলে যায় আর আবার ফ্রাইড রাইস এবং মটন কষা গরম করে নিয়ে আসে, যার ফলে তানিশা এবং জিয়া মজা করে সেই গরম গরম খাবার খায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন কাজল রাকেশকে বলে, রাকেশ, তুমি দয়া করে এবার একটা 28 লিটারের বড় মাইক্রোওভেন কেনো, কারণ তোমাদের বাড়ির লোকেরা যে পরিমাণে গরম গরম খাবার খায়, আমি বারে বারে গ্যাস ধরিয়ে খাবার গরম করতে পারছি না। এই মাসে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে, তুমি আবার মাইক্রোওভেন কিনতে বলছো? আর তাছাড়া খাবার গরম করতে তোমার এত কিসের খাটুনি শুনি? শুধুমাত্র গ্যাসের উপর খাবার বসিয়ে দিলেই তো গরম হয়ে যায়। হ্যাঁ, তুমি কথাটা একদম ঠিকই বলেছো যে গ্যাসের উপর খাবার বসিয়ে দিলে গরম হয়ে যায়, কিন্তু গ্যাসে খাবার গরম করার পর তোমার মায়ের কথা অনুযায়ী সেই গ্যাস আমাকে আবার জল দিয়ে মুছতে হবে। সুতরাং সারাদিন তোমরা গরম গরম খাবার খাবে আর আমি গ্যাস ওভেন জল দিয়ে মুছতে থাকবো? শীতকালে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। কাজলের কথা শুনে রাকেশের আর কিছু করার থাকে না, তাই রাকেশ তার বউকে একটা ইলেকট্রনিক্সের দোকানে নিয়ে যায় আর একটা বড় মাইক্রোওভেন কিনে দেয়। সেই মাইক্রোওভেন দেখে কাজল প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ এবার তার খাবার গরম করতে কোনো সমস্যা হবে না। তাই পরের দিনই কাজল ফ্রিজ থেকে ছোলার ডাল এবং লুচি বের করে মাইক্রোওভেনে খাবার গরম করে সবাইকে পরিবেশন করে। তুমি যাই বলো না কেন বৌমা, এই মাইক্রোওভেনে খাবার গরম করলে খাবারের কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যায়। আমি সেদিন ফোনে দেখছিলাম মাইক্রোওভেনে খাবার গরম করে খাওয়া উচিত নয়, শরীরের পক্ষে ক্ষতিকারক। আপনাকে কে বলেছে এসব ভুলভাল কথা? আর আমি কতবার বলেছি সোশ্যাল মিডিয়ার এসব ভুলভাল জিনিসে আপনারা বিশ্বাস করবেন না, তবুও আপনারা আমার কথা শোনেন না। এই শীতকালে মানুষ যেখানে নড়তে চড়তে পারছে না, সেখানে আমি সারাদিন আপনাদের জন্য গ্যাস ওভেনে খাবার গরম করছি, তাই এখন থেকে আমি মাইক্রো ওভেনে খাবার গরম করব। তুমি খাবার গরম করবে এটা বললে তো আমরা মেনে নেব না, কারণ দেখো তুমি যখন আগে গ্যাস ওভেনে বাসি লুচি গরম করতে তখন সেগুলো কি সুন্দর করকরে হয়ে থাকতো, আর এখন মাইক্রো ওভেনে গরম করেছো বলে লুচিগুলো পুরো প্যাতপ্যাতে হয়ে গেছে। আমরা এই লুচি খেতে পারবো না। তুমি যাও আবার গ্যাস ওভেনে খাবার গরম করে নিয়ে এসো। আমাকে বেকার বেকার টাকা খরচা করে তুমি এত বড় একটা মাইক্রোওভেন কেনালে, এখন তোমাকে আবার সেই গ্যাস ওভেনে খাবার গরম করতে হচ্ছে। আমার আর ভালো লাগে না, তোমার পাল্লাই পরে আমার অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে। সবাই মিলে এভাবে কাজলকে কথা শোনাতে শুরু করলে কাজলের প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু তবুও সে রান্নাঘরে যায় আর গ্যাস ওভেনে খাবার গরম করতে শুরু করে।
কিন্তু তখনই হঠাৎ করে তার মাথা ঘুরে যায় আর সে অজ্ঞান হয়ে রান্নাঘরে পড়ে যায়। কাজলকে এরকম রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তার বাড়ির সকলে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর তখনই সবাই মিলে কাজলকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে কাজলের চিকিৎসা করতে শুরু করে, কিন্তু সারাদিন রান্নাঘরে অতিরিক্ত পরিমাণে জলের কাজ করায় কাজলের প্রচন্ড পরিমাণে জ্বর হয়, তাই সে কিছুতেই চট করে সুস্থ হয়ে উঠতে পারে না। এখন তো আমি আপনাদেরকে আর গরম গরম খাবার রান্না করে দিতে পারবো না, তাই আপনারা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিন, আমার একটু আরাম দরকার। কাজলের কথা শুনে কারোর কিছু করার থাকে না, ফলে অরুন্ধিতা দেবী, জিয়া এবং তানিশা তিনজনে মিলে রান্নাঘরে যায় আর ঠান্ডার মধ্যে নিজেদের জন্য খাবার রান্না করতে শুরু করে। এভাবেই 2 দিন কাটে। ওরে বাবারে বাবা, জিয়া, তানিশা, আমার ভীষণ পায়ে ব্যথা করছে, আমি রান্নাঘরে আর জলের কাজ করতে পারছি না, তোরা একটু খাবারের দিকটা দেখে নে, আমি আর রান্না বান্না করতে পারবো না। না মা, এখন তো এই কথা বললে হবে না, এই শীতকালে আমরা 2 বোন কিভাবে রান্না করব? তার থেকে ভালো আমরা সারাদিনে একবেলাই গরম গরম খাবার রান্না করব আর সারাদিন সেই খাবার মাইক্রো ওভেনে গরম করে খাবো, তাহলে আর ঠান্ডার মধ্যে কাউকে বারে বারে রান্না করতে হবে না। জিয়ার কথা তার মা এবং বোন দুজনেই মেনে নেয়, ফলে তারা এবার একবেলা গরম গরম খাবার রান্না করে আর সারাদিন সেই খাবার মাইক্রো ওভেনে গরম করে খায়। আর এখন তারা কাজলের কষ্টটা খুব ভালো মতোই বুঝতে পারে। ধীরে ধীরে কাজল যখন সুস্থ হয়ে ওঠে তখন তার পরিবার আর কিছুতেই কাজলকে বাড়ি বাড়ি গ্যাস ওভেন ধরাতে বারণ করে। এখন তারা সবাই মিলে রান্না বান্নার দায়িত্ব ভাগাভাগি করে নেয়। আর যখনই তাদের গরম গরম খাবার খেতে ইচ্ছা হয় তখনই তারা নিজেরাই মাইক্রো ওভেনে খাবার গরম করে খায়। এভাবেই তারা হাসি খুশি শীতকাল কাটাতে থাকে। কবিতা শিবতলা প্রাইমারি স্কুলে ক্লাস 9-এর ছাত্রী ছিল। সে তার মা নীলিমা দেবী এবং বাবা সুরেশ বাবুর সঙ্গে বাস করত। কবিতার বাবা মা কবিতাকে নিয়ে ছোটবেলা থেকে শান্তিতে থাকলেও তবে এখন তার বাবা মা কোনো মতেই কবিতাকে নিয়ে শান্তিতে থাকতে পারে না, কারণ কবিতা স্কুলে গেলে প্রত্যেক দিনই তার নামে অভিযোগ শুনতে হয়। আর সেই জন্য নীলিমা দেবী এবং সুরেশ বাবু এক প্রকার বিরক্ত হয়ে ওঠে। একদিন নীলিমা দেবী তার মেয়েকে বলে, এই কবিতা, তোকে কিন্তু আমরা স্কুলে ভর্তি করেই ভুল করেছি, প্রত্যেকদিন কিন্তু আমার এসব আর সহ্য হচ্ছে না, আজকে থেকে তোকে আর স্কুলে যেতে হবে না, ছেড়ে দে। আমি কি করব মা, আমার সঙ্গে যদি কেউ ফাজলামি করে তাহলে কি আমি তাকে ছেড়ে দেব? দেখো মা, আমি কাউকে কিন্তু অত সহজে ছেড়ে দিয়ে কথা বলি না, আর তাছাড়া তুমি তো জানো আমি একটুতেই রেগে যাই। সেই জন্যই তো প্রত্যেকদিন তোর স্যার ম্যাডামরা আমাদেরকে কথা শোনানোর জন্য ডাকে, কিন্তু তোর জন্য আমরা প্রত্যেকদিন আর স্কুলে যেতে পারবো না। তোকে কি এই কারণে স্কুলে ভর্তি করা হয়েছে? স্কুলে তোকে পড়াশোনা করতে পাঠানো হয়, আর তুই স্কুলে গিয়ে কখনো কাউকে মারধর করছিস, কখনো কারোর চুল ছিঁড়ে নিচ্ছিস, আবার কারোর ব্যাগ ফেলে দিচ্ছিস। এসব অভিযোগ শুনতে শুনতে আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওরাও তো আমার সঙ্গে দুষ্টুমি করে, কই তখন তো তুমি সেটা বলো না, আর আমি কারোর সঙ্গে দুষ্টুমি করলে সেটা দোষ হয়ে যায়। দেখো মা, আমি তো স্কুলে যাবই, আমি কেন অন্য কারোর জন্য আমার পড়াশোনা নষ্ট করব? এই বলে কবিতা রেডি হয়ে স্কুলে চলে যায়। কবিতাকে স্কুলে সকলেই খুবই ভালো করে চেনে, কিন্তু কবিতার বেশি বন্ধু বান্ধব ছিল না, কারণ কবিতা প্রচন্ড পরিমাণে রাগী ছিল, আর তার রাগের কারণেই কেউ তার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না। আসলে কবিতা যখন ক্লাস 5-এ পড়তো তখন তার এক বন্ধু ছিল যার নাম ছিল কোয়েল। একদিন কোয়েল কবিতার সঙ্গে একটু মজা করে, কিন্তু কবিতা তার বন্ধুর কথা শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই কবিতা তার বন্ধুর চুলের মুঠি ধরে এমন করে মারধর করে যে কোয়েলকে শেষ পর্যন্ত হসপিটালে নিয়ে যেতে হয়। আর সেদিন থেকে কবিতার সঙ্গে কোনো বাচ্চাই বন্ধুত্ব করতে চায় না। এভাবেই ধীরে ধীরে কবিতা এখন ক্লাস 9-এ উঠে পড়ে, কিন্তু ক্লাস 9-এ ওঠার পরও তার রাগ কিছুতেই কমে না, এমনকি এখনো পর্যন্ত কেউ তার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না। সেদিন কবিতা স্কুলে যাওয়ার পর ক্লাসরুমে ঢুকে একেবারে চমকে ওঠে। এই শ্রাবণী, তুই আমার জায়গাতে ব্যাগ রেখেছিস কেন? তুই জানিস না এই জায়গাতে আমি বসি? তুই তোর নিজের জায়গায় বসেছিস আর আমার জায়গায় ব্যাগ রেখেছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কবিতা, দয়া করে আমার কথাটা শোন। আমার বেঞ্চে প্রচন্ড পরিমাণে ধুলো ছিল, সেই জন্য আমি তোর জায়গায় ব্যাগ রেখে পরিষ্কার করছি। তুই শুধু শুধু আমার উপর রেগে যাস না। তুই তোর নিজের জায়গায় ব্যাগ রাখবি, আমার জায়গায় কেন ব্যাগ রাখবি তুই? আর তোর বেঞ্চে ধুলো হয়েছে তাতে আমি কি করব? তুই জানিস না আমার জায়গায় কেউ কিছু করলে আমি কতটা রেগে যাই? তুই তবুও কেন আমাকে রাগাচ্ছিস? আমি কিন্তু একদমই রাগ কন্ট্রোল করতে পারি না।
আমি তোকে মেরে দিতে পারি। প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করে দে। আমি তো শুধু শুধু তোর জায়গায় ব্যাগটা রাখিনি, আমি শুধু অল্প একটু সময়ের জন্য ব্যাগটা রেখেছি, তবুও তুই এত রেগে যাচ্ছিস। শ্রাবণীর মুখে এমন কথা শুনে কবিতা আরো রেগে যায়। তাই কবিতা শ্রাবণীর দিকে এগিয়ে যায় তাকে মারার জন্য। আর কবিতা যখনই শ্রাবণীর চুলের মুঠি ধরে তখনই সেখানে তাদের ক্লাস টিচার চলে আসে। এই কবিতা, তুমি কি করছো? প্রত্যেকদিন তোমার এই রাগ কিন্তু আমি কোনো মতেই সহ্য করব না বলে দিলাম। তুমি শুধুমাত্র নিজেরটা বোঝো, তাই না? আমি জানি তুমি আজকেও ঝগড়া মারপিট করার চেষ্টা করছো। আমি কিন্তু তোমাকে ওয়ার্নিং দিচ্ছি কবিতা, তুমি যদি আর কোনো স্টুডেন্টের গায়ে হাত তুলেছো তাহলে কিন্তু আমি তোমাকে স্কুল থেকেই তাড়িয়ে দেব। ম্যাডাম, আপনি আমার যা ইচ্ছে তাই করে নিতে পারেন। আপনি যদি আমাকে এই স্কুল থেকে তাড়িয়ে দেন তাতেও আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু হ্যাঁ, আমি যখন শ্রাবণীকে মারবো বলেছি তখন তো আমি ওকে মেরেই ছাড়বো, কারণ ও আমার জায়গাতে ব্যাগ রেখেছে। আরে সামান্য ব্যাগই তো রেখেছে, সেই জন্য তুমি শ্রাবণীকে মারবে? ছাড়ো, ছাড়ো বলছি। ম্যাডামের এই কথা শুনে কবিতা নিজেকে কোনো রকমে শান্ত করে আর সে শ্রাবণীকে ছেড়ে দেয় এবং নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। কিন্তু কবিতা তার রাগ কোনো মতেই কমাতে পারে না। সে শুধুমাত্র শ্রাবণীর দিকে বড় বড় চোখে তাকিয়ে থাকে। আর শ্রাবণী কবিতার ভয়ে একেবারে কেঁপে ওঠে, কারণ শ্রাবণী খুব ভালো করেই জানে কবিতা খুব বাজেভাবে মারপিট করে। আর সেদিন ক্লাসরুম থেকে ম্যাডাম চলে যাওয়ার পর কবিতা শ্রাবণীকে কিছুই বলে না। তাই শ্রাবণী ভাবে যে কবিতা হয়তো সামান্য ব্যাপার ভুলে গেছে। আর দেখতে দেখতে কয়েক ঘন্টা পর স্কুল ছুটি হয়ে যায়। স্কুল ছুটির পর সকল বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে যায়। আর তখন কবিতা শ্রাবণীকে ফলো করে। স্কুলের গেট থেকে বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে কবিতা শ্রাবণীর উপর অ্যাটাক করে। তুই ম্যাডামকে বলে আমাকে কথা শোনালি, তাই তো? তোর সাহস কি করে হয় ম্যাডামকে আমার ব্যাপারে বলার? তোকে আজকে আমি ছাড়বো না। আমি তোকে আজকে এমন মার মারবো তুই আমার বেঞ্চে ব্যাগ রাখা ভুলে যাবি আর আমার নামে ম্যাডামকে কিছু বলাও ভুলে যাবি। কবিতা, তুই এটা কি করছিস? ছাড়, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে প্লিজ। শ্রাবণী জোরে জোরে চিৎকার করার পরও কবিতা তাকে ছাড়ে না। কবিতা যখন মারবে বলে ভেবে নিয়েছে তখন সে শ্রাবণীকে মেরেই ছাড়বে। আর সেই জন্য কবিতা শ্রাবণীকে অনেক মারধর করে এবং তারপর বাড়িতে চলে যায়। আর শ্রাবণী রাস্তার মধ্যে বসে সাহায্য চাইতে থাকে। তখনই সেখানে তাদের ম্যাডাম চলে আসে। এ বাবা, আমি জানি কবিতাই তোমার এরকম অবস্থা করেছে, তাই না? এই মেয়েটা না খুব বাজে। দাঁড়াও, আমি কালকে ওর গার্জেন কল করছি। কি জন্য এই রাগী মেয়েটাকে স্কুলে পাঠাই কে জানে। বাড়ি থেকে কিছু শিক্ষা দীক্ষা দেয় না, তাই জন্য মেয়েটা এতটা মাথায় উঠেছে। এই বলে ম্যাডাম শ্রাবণীকে তুলে বাড়িতে দিয়ে আসে। আর বাড়িতে পৌঁছে ম্যাডাম কবিতার বাবা মাকে ফোন করে। আর পরের দিন স্কুলে কবিতার বাবা মাকে দেখা করার জন্য বলে। এর ফলে কবিতার কুকর্মের ব্যাপারে তার বাবা মা জেনে যায়। তাই কবিতা বাড়ি ফেরার পর তার মা বলে, কিরে কবিতা, আজকে তুই আবার কাকে মারধর করে এলি? তুই কি ভেবেছিস তুই যাকে হোক রাগের মাথায় মেরে চলে আসবি আর আমরা কিছু জানতে পারবো না, আমরা কিছু টেরও পাবো না? তুই বাড়িতে আসার আগেই কিন্তু তোর ম্যাডাম আমাদেরকে ফোন করে সব বলে দেয়। কালকে আমাদের গার্জেন কল করা হয়েছে। তুই বলতো আজকে কাকে মেরেছিস তুই? মা, শ্রাবণী আমার জায়গায় ব্যাগ রেখেছিল আরো নিজের জায়গায় বসেছিল, আবার ম্যাডামকে আমার নামে নালিশ করেছে, তাই ম্যাডাম আমাকে বকেছে, তাই আমি রাগের মাথায় ওকে মেরেছি। কি সামান্য ব্যাগ রাখার জন্য তুই তাকে মেরে দিলি? এরকম মারাটা তোর একদমই উচিত হয়নি। আমরা তোকে এই শিক্ষা দিয়েছি। কবিতার বাবা কবিতাকে অনেক বকাবকি করে। এর ফলে কবিতা তার বাবার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে। এমনকি সে খাবার খাওয়ার জন্য রুমের বাইরে যায় না। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। আর পরের দিন কবিতা স্কুলে গেলে তার মাকে সঙ্গে করে নিয়ে যায়। এই যে শুনছেন, আপনি কবিতার সাথে এসেছেন তো, তাহলে কবিতার পাশেই বসুন। আর হ্যাঁ, ওকে বারণ করে দিন ও যেন কারোর সঙ্গে মারপিট না করে। আর যতক্ষণ না ছুটি হচ্ছে আপনি এখানেই থাকবেন, না হলে আপনার মেয়ে আবার কাউকে মারধর করে বসে থাকবে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি এখানেই থাকবো। এভাবেই নীলিমা দেবী বাড়ির সমস্ত কাজকর্ম ফেলে রেখে মেয়ের পেছনেই বসে থাকে। আর সেদিন কবিতা খুবই ভালো মানুষের মতো সমস্ত ক্লাস করে মায়ের সঙ্গে বাড়িতে ফিরে আসে। সেদিন সে কোনো রকম দুষ্টুমি করে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন ম্যাডাম নীলিমাকে বলে, আমার মনে হচ্ছে কবিতার রাগটা অনেকটাই কমে গেছে, আপনাকে তাহলে কাল থেকে আর স্কুলে আসতে হবে না, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, আমারও তো তাই মনে হচ্ছে। যাক, আমার মেয়েটা তাহলে ভালো হয়ে গেছে। এবার থেকে তাহলে ওর সাথে আমাকে স্কুলে আসতে হবে না। আমি ওকে অনেক বুঝিয়ে দিয়েছি, বুঝলেন ম্যাডাম? এই বলে নীলিমা দেবী বাড়িতে চলে যায়।
আর তার কিছুক্ষণ পরেই ম্যাডাম নীলিমা দেবীকে ফোন করে বলে, আরে কোথায় চলে গেলেন আপনি? তাড়াতাড়ি স্কুলে আসুন। আপনার রাগী মেয়েটা না সত্যি, আমি আর কোনো মতে ওকে স্কুলে রাখতে পারবো না। আমার স্টুডেন্টদেরকে এভাবে মারলে আমি ওকে কোনোভাবেই ছেড়ে দেব না। এই বলে ম্যাডাম ফোন রেখে দেয়। আর নীলিমা দেবী আবার দৌড়ে দৌড়ে স্কুলে এসে পৌঁছায়। স্কুলে এসে নীলিমা দেবী জানতে পারে কবিতা এক স্টুডেন্টকে মেরে তার নাক ফাটিয়ে দিয়েছে। কবিতা, তুই এটা কি করেছিস? তোকে নিয়ে আমি কি করি বলতো? তাড়াতাড়ি চলুন, এই মেয়েটিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, না হলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যেতে পারে। আপনার মেয়েকে আমি পরে দেখছি, আগে দীপার চিকিৎসা করা দরকার। এই বলে ম্যাডাম এবং নীলিমা দেবী দুজনে মিলে দীপাকে তুলে নিয়ে ডাক্তারের কাছে যায়। আপনারা কি ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিতে পারেন না? এ কি করেছিস স্কুলে এসে? এরকম ভাবে কেউ নাক ফাটিয়ে দেয়? আমি কিভাবে সেলাই দেবো সেটাই তো বুঝতে পারছি না। কি হবে এখন? দেখুন, আপনি যেমন হোক করে বাচ্চাটাকে সুস্থ করে তুলুন। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, দেরি হয়ে গেলে আমরা একে বাঁচাতে পারবো না। এভাবেই ম্যাডাম ডাক্তারবাবুর কাছে অনেক অনুরোধ করতে থাকে। আর ডাক্তারবাবু কোনো মতে দীপাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। সেদিন ম্যাডাম এবং নীলিমা দেবী দুজনে মিলে দীপাকে তার বাড়িতে দিয়ে আসে। এর ফলে দীপার বাবা মায়ের কাছেও নীলিমা দেবীকে কথা শুনতে হয়। কিন্তু কবিতার মা এরকম কথা শুনতে অভ্যস্ত ছিল, তাই সে কোনো কথাতে পাত্তা না দিয়ে স্কুলে গিয়ে পৌঁছায়। আর তখন ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডামকে ডেকে কবিতার এরকম আচরণের কথা জানিয়ে দেয়। এর ফলে প্রিন্সিপাল ম্যাডামও প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলেন, একের পর এক আপনার এই মেয়ে কবিতা আমাদের স্কুলের নাম খারাপ করেই চলেছে। আপনার মেয়ের ভয়ে কোনো স্টুডেন্ট আমাদের স্কুলে আর ভর্তি হতে চাইছে না, কারণ আপনার মেয়ে স্কুলটাকে পুরোপুরিভাবে নিজের ভেবে নিয়েছে। আমরা তো এর আগেও আপনার মেয়েকে অনেক ওয়ার্নিং দিয়েছি, কিন্তু আর নয়, আমরা ভেবেই নিয়েছি এই রাগী স্টুডেন্টকে আমরা আর কিছুতেই আমাদের স্কুলে রাখবো না। দয়া করে এবারের মতো ক্ষমা করে দিন ম্যাডাম। আসলে আমার মেয়েকে আমি অনেকবার বুঝিয়েছি, কিন্তু কোনো মতেই আমাদের কথা শুনছে না। আমি বুঝতে পারছি না ওর রাগটাকে আমি কিভাবে কন্ট্রোল করব। দয়া করে একটা শেষবারের মতো সুযোগ দিন, আর যদি এর পরেও না হয় তাহলে আমি নিজেই ওকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাব। নীলিমা দেবীর কথা শুনে প্রিন্সিপাল ম্যাডাম কবিতাকে আরেকবার সুযোগ দেয়। সেদিন নীলিমা দেবী কবিতাকে বাড়িতে নিয়ে আসার পর বলে, তোকে আমি কতবার বলেছি এরকম ভাবে রাগের মাথায় কাউকে মারধর করবি না। তোর জন্য আজকে দীপার কি অবস্থা হলো বলতো? তোর বাবাকে কতটা ছোট হতে হলো, কতটা অপমানিত হতে হলো শুধুমাত্র তোর জন্য। আমার তো মনে হচ্ছে তোকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। ঠিক বলেছো নীলিমা, আমার তো মনে হচ্ছে এই মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করে দিই। এই মেয়েটা আমাদের মেয়ে কোনো মতেই হতে পারে না, কারণ আমাদের মেয়ে তো অনেক ভালো ছিল। তাহলে হঠাৎ করে এরকম কেন হয়ে গেল? নিজের রাগটাকে কন্ট্রোল করতেই পারে না। বাবা মা, দয়া করে এরকম বলো না। আমি আর এরকম কিছু করব না। আমি এবার খুব ভালো মতো স্কুলে যাব। আমি আর কাউকে মারবো না, আমি আর কারোর গায়ে হাত তুলবো না, আমি সত্যি বলছি। কবিতার বাবা মা কোনো মতেই কবিতার কোনো কথা শুনতে চায় না। তারা কবিতাকে একটা রুমে বন্ধ করে রাখে। আর যেখানে কবিতার খাওয়া দাওয়া কিংবা পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না, শুধুমাত্র কবিতাকে শাস্তি দেওয়ার জন্য সেই রুমে বন্ধ করে রাখা হয়। এর ফলে কবিতা তার ভুল বুঝতে পারে আর সে প্রচন্ড পরিমাণে চিৎকার করতে শুরু করে দেয়, মা আমাকে এখান থেকে বের করো, আমি আর থাকতে পারছি না। বাবা, আমি বুঝতে পেরেছি আমার জন্য তোমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে। আমি আর কখনো রাগ দেখাবো না, আমি তোমাদের ভালো মেয়ে হয়ে থাকবো। এর আগেও কিন্তু তুই এরকম কথা বলে আমাদেরকে ফাঁসিয়েছিলিস, কিন্তু এবার আমরা তোর জালে ফাঁসবো না। তুই আমাদেরকে যতই ভালো মেয়ে হওয়ার কথা বলিস না কেন, তোর কথা আমরা আর বিশ্বাস করবো না। তুই রুমের মধ্যেই বন্ধ হয়ে থাকবি, তোকে আমরা খাবারও দেবো না আর তোর সঙ্গে দেখাও করবো না। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। এবার থেকে আমি নিজের রাগ কন্ট্রোল করব, আর যেই যাই বলুক না কেন আমি চুপচাপ শুনবো, আমি কাউকে কিছু বলবো না। কবিতার কথা শুনে তার বাবা মা দরজা খুলে দেয় আর কবিতা তার বাবা মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। এর ফলে কবিতার বাবা মা কবিতাকে ক্ষমা করে দেয়। পরের দিন কবিতা স্কুলে গিয়ে তার সকল বন্ধু বান্ধবদের কাছে ক্ষমা চায়, আর এই দেখে তার বন্ধু বান্ধবরা সকলেই খুবই খুশি হয়। সেই সাথে কবিতা স্যার ম্যাডামদের কাছেও হাত জোড় করে ক্ষমা চায়। সেদিনের পর থেকে কবিতা সকলের সঙ্গে মিলেমিশে থাকতো, আর এই দেখে কবিতার বাবা মা এবং স্কুলের টিচাররাও খুবই খুশি হয়।